খেলা হবে হবে খেলা কি করে খেলবো? নারায়ণগঞ্জের মানুষ গতি যাচ্ছে, এ দুর্যোগের মতো আছে। খেলা হবে খেলা হবে। বিএনপি গণতন্ত্রের কথা বলে অথচ তাদের মধ্যে গণতন্ত্র মানার প্রবণতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোন গঠনতন্ত্র মেনে মির্জা ফখরুল এতদিন মহাসচিবের দায়িত্ব পালন করেছেন বলেও প্রশ্ন তোলেন তিনি। সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বিএনপি মহাসচিবের নিয়মিত ব্রিফিং। শুরুতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। গতকাল প্রধানমন্ত্রীর একটা সংবাদ সম্মেলন হয়েছে, খুব গতানুগতিক ধরনের কথা বলাই যায়, তারপরও কিছু ব্যাপার নিয়ে একটু কথা বলা দরকার বলে আমার মনে হয়। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ওবায়দুল কাদের কিন্তু বিএনপিদেরকে খোঁচা মেরে কথা বলেছে। শুধু খোঁচা মেরে কথা বলে ক্ষান্ত হননি, ওবায়দুল কাদের কিন্তু বলেছে খেলা হবে, এবার বিএনপিদের সাথে আমরা চরমভাবে খেলবো, বিএনপিরা তো আন্দোলন করছে, বিএনপিদেরকে ছেড়ে দেবো না, এমন কথা কিন্তু বলেছে ওবায়দুল কাদের। সেই প্রেক্ষিতে কিন্তু মির্জা ফখরুল সাহেব বলেছে ওবায়দুল কাদের নয়, সে হচ্ছে কাওয়া কাদের। কাওয়া কাদের বলে কিন্তু তাকে কটূক্তি করেছে মির্জা ফখরুল সহ বিএনপির বড় বড় নেতারা। অপরদিকে কিন্তু শেখ হাসিনার বিদায়ের ঘণ্টা চলে এসেছে। শেখ হাসিনা কিন্তু অবশেষে পদত্যাগ করতে রাজি হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ থেকে যে চাপটি দেওয়া হয়েছে, এই চাপটি কিন্তু শেখ হাসিনা নিতে পারছে না। অবশেষে শেখ হাসিনা কি সত্যি তাহলে পদত্যাগ করবে? আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। বিস্তারিত ভিডিও দেখার আগে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওতে লাইক দেন, এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিন। খেলা হবে হবে খেলা কি করে খেলবো? বিএনপি তো জানে নির্বাচনে এলে জামানত রাখা মুশকিল, বড় খারাপ অবস্থা। মিছিল করে, পথ হারিয়ে পদযাত্রা। কিরকম পদযাত্রা? পদযাত্রা এখন দৈর্ঘ্যে কমে, প্রস্তে বাড়ে। ওই যে পাশে নেতারা সব প্রথম লাইনে চলে আসে, পেছনে কর্মী কমে যাচ্ছে। এ হলো পদযাত্রার অবস্থা। কি খেলবে এরা? আন্দোলনে হেরে গেছে, ঠিক আছে, নির্বাচনে খেলতে চান, আসে, খেলা হবে, আমরা প্রস্তুত। হাওড়ের মানুষ আছে, শেখ হাসিনার পাশে আছে, নৌকার সঙ্গে আছে, লড়বে, আবার মোকাবিলা হবে, খেলা হবে সারা বাংলায়, ঠিক আছে? সব তৈরি আছেন? তৈরি আছেন? খেয়াল রাখবেন, এরা কিন্তু এখন মতিগতি খারাপ, মতিগতি খারাপ। এখন তারা দেখছে ইলেকশন করে শেখ হাসিনার সাথে জেতা সম্ভব নয়। এখন তাদের মতলব হচ্ছে শেখ হাসিনা সরকারকে ষড়যন্ত্র করে হটিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? এদের হাতে আগুন সন্ত্রাস, এদের হাতে ভাঙচুরের লাঠি। শপথ নিতে হবে, অগ্নি সন্ত্রাস করতে এলে আমরা যেই হাতে আগুন দেবে সেই হাত পুড়িয়ে দেব, ঠিক আছে? আমাদের শপথ, যেই হাতে গাড়ি ভাঙচুর করবে, স্কুল কলেজ ভাঙচুর করবে, সেই হাত আমরা ভেঙে দেব। তৈরি আছেন তো? বুকের পাটা আছে তো? মনের জোর আছে তো? খেলা তাহলে হবে হবে। নৌকা নৌকা, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরেকবার দরকার। শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার সরকার, উন্নয়নে দরকার, গণতন্ত্রে দরকার, অর্জনে দরকার, মুক্তিযুদ্ধে দরকার, সংগ্রামে দরকার, সাহসে দরকার, দূরদর্শিতায় দরকার। শেখ হাসিনার সরকার। নারায়ণগঞ্জের মানুষ গতি যাচ্ছে, এ দুর্যোগের মতো আছে। খেলা হবে খেলা হবে।
খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে, নারী নির্যাতনের বিরুদ্ধে, মুখ খুনের বিরুদ্ধে। কত মানুষকে তোমরা হত্যা করেছো, বড় বড় কথা বলো, আসাল্লা মাস্টার আছে, মঞ্জুর ইমাম নেই, শাহয়ামেস কিবরিয়া নেই, এদেরকে রক্তাক্ত করেছো। আজকে ঢাকা বড় বড় কথা বলে তারা নাকি বাধা পাচ্ছে। আওয়ামী লীগ অফিসের সামনে 23 নম্বরে 21 ফেব্রুয়ারি আলোচনা সভা পিটিয়ে বন্ধ করে দিয়েছে। এই দলকে এদের বিরুদ্ধে খেলা মোকাবিলা হবে, রাজপথে মোকাবিলা, আসল মোকাবিলা হবে ডিসেম্বরে। তত্ত্বাবধায়ক ভুলে যায়, উচ্চ আদালত বাদ দিয়েছে আমাদের। দুনিয়ার কোন দেশে তত্ত্বাবধায়ক নেই। অন্য যে কোনো দেশে যে পদ্ধতিতে ইলেকশন হয় আমাদের সংবিধানেও সেভাবেই ইলেকশনের কথা আছে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না, সব কথা সহযোগিতা করবে। বিএনপির মতো গুন্ডা হুন্ডা নিয়ে 11টার আগে বসছে, এর বিরুদ্ধে খেলা হবে না। ওই আর আছেন, মোকাবিলা হবে, মোকাবিলা হবে। এখন কি হচ্ছে, বহতা নদী তরঙ্গ বিক্ষোভ, এই জায়গায় জনসভা, কয়েক হাজার লোক, 30-35, কোথাও 70-75, আবার কোথাও 30-35, লক্ষ 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 লক্ষ। আজকে নারায়ণগঞ্জে এখানে যা, বাইরেও তার চেয়ে বেশি লক্ষ লোক আমাদের, লক্ষ লোক আপনাদের সাথে। এই লক্ষ লোক দিয়েই অ্যাকশন হবে, খেলা হবে। নারায়ণগঞ্জের মানুষ সংগ্রামী মানুষ। এখন নদীর তরঙ্গ বিক্ষোভ হচ্ছে অক্টোবরে, নভেম্বরে সাগর, আর ডিসেম্বরে বিজয়ের মাস, বিজয়ের গান। ডিসেম্বরে কি হবে, জনতা সমুদ্রের গর্জন শুনতে পাবে। ফখরুল সাহেব সুলতান থেকে শুনতে থাকে, তরঙ্গ বিক্ষোভ দেখুন। এরপরে আসবে সাগরের গর্জন। নেতাকে শেখ হাসিনা। কে আপনার নেতা? শেখ হাসিনা। আপনার নেতাকে বিএনপি কাপুরুষের মতো আর রাজনীতি করবে না বলে মুসলেখা দিয়ে লন্ডনে বাড়ি হাওয়া ভবনের সেই যুবরা খেলা হবে। বিএনপি গণতন্ত্রের কথা বলে অথচ তাদের মধ্যে গণতন্ত্র মানার প্রবণতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোন গঠনতন্ত্র মেনে মির্জা ফখরুল এতদিন মহাসচিবের দায়িত্ব পালন করেছেন বলেও প্রশ্ন তোলেন তিনি। নয়নাতীতের প্রতিবেদন। সাপ্তাহিক ছুটির দিনে আন্তর্জাতিক ও স্থানীয় রাজনীতি নিয়ে কথা বলতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বাংলাদেশ প্রকৃত গণতন্ত্রের পথে আছে, কিন্তু যারা গণতন্ত্রের কথা বলে দেশে দেশে ছড়ি ঘুরানোর চেষ্টা করে তাদের আচরণে দ্বিমুখিতা প্রমাণ হয়েছে। গণতন্ত্রের প্রবক্তা, মানবাধিকারের প্রবক্তাদের পক্ষ থেকে জন কিরবি, নিরাপত্তা উপদেষ্টা, বলেন রাফার অফেন্সিভ এখনো হোয়াইট হাউসের রেড লাইন অতিক্রম করেনি, তাহলে গণতন্ত্র কোথায়? পরে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মধ্যে থাকা দুর্নীতিবাজদের বিচার আওয়ামী লীগই করে, কিন্তু বিএনপি ঘোষণা দিয়ে যে তালিকা করছে সেখানে তাদের নেতাদের নামই প্রথমে আসবে বলেও দাবি করেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। ঘরে গণতন্ত্রের চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা? মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে? তার গঠনতন্ত্রে সে লঙ্ঘন করেছে। দুর্নীতির উৎপাদী শিরোমণি হচ্ছে তারা, গণতন্ত্র হত্যা শিরোমণি হচ্ছে তারা।
বিএনপি নেতাদের নাম আগে আসবে। অনেক প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ভারসাম্য ঠিক রেখেছে বলে দাবি করেন আওয়ামী লীগের এই নেতা। যে কারণে আজকে IMF, ওয়ার্ল্ড ব্যাংকও আমাদের বাজেটকে সাপোর্ট করে 500 মিলিয়নের মতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো সেবাদাস নন। একরাশ ব্যর্থতার স্তূপে দাঁড়িয়ে বিএনপি মানসিক অশান্তিতে ভুগছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বিএনপি মহাসচিবের নিয়মিত ব্রিফিং। শুরুতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। তার অভিযোগ, বিএনপিকে ফাঁদে ফেলতে এবং দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে উস্কানি দিচ্ছে আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় ত্রাস সৃষ্টি করে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির সময় পাল্টা কর্মসূচি ঘোষণা ও নেতৃবৃন্দের উস্কানিমূলক বক্তব্য, বিশেষ করে আওয়ামী লীগের সভানেত্রী ও সাধারণ সম্পাদক প্রকাশ্যেই বিরোধী দলের নেতাকর্মীদের হাত পা ভেঙে দেওয়া, হাত জ্বালিয়ে দেওয়ার হুমকি ও নির্দেশ আওয়ামী লীগের সন্ত্রাসীদের আরো অনুপ্রাণিত করেছে এবং এই কারণেই সন্ত্রাসী কার্যক্রমগুলো একেবারে লাগামহীনভাবে করছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারের মন্ত্রীরা মুখে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার কথা বললেও বাস্তবে সন্ত্রাসী পরিবেশ তৈরি করছে এবং তাদের মূল লক্ষ্যটাই হচ্ছে যে উস্কানি দেওয়া, বিরোধী দলকে উস্কানি দিয়ে একটা ট্র্যাপের মধ্যে ফেলা এবং যাতে করে আপনার একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হয়। বিএনপি অত্যন্ত সচেতনভাবে সেই পরিস্থিতি যেন না ঘটে তার জন্য অত্যন্ত ধৈর্যের সঙ্গে তারা শান্তিপূর্ণ কর্মসূচি প্রদান করে আসছে। মির্জা ফখরুল কথা বলেন সম্প্রতি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের ঢাকা সফর নিয়েও। তিনি বলেন, হতাশ হয়ে লুর সফর নিয়ে মিথ্যাচার করছে ক্ষমতাসীন দল। অতীতেও এই আওয়ামী লীগের এই গণবিচ্ছিন্ন সরকার তারা সবসময় মিথ্যাচার করে এসছে এবং দুঃখের লজ্জার বিষয় যে এই মিথ্যাচারটা তারা করেছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই উপপররাষ্ট্রমন্ত্রী বলে না, সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি যাওয়ার সঙ্গে সঙ্গেই এগুলো করা হয়েছে এবং সাথে সাথেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস তার সেটা আপনার প্রতিবাদও জানিয়েছে। আমরা যেটা লক্ষ্য করছি যে গণতন্ত্রের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তারা প্রকাশ করেছে এবং একটি ফেয়ার ইলেকশন, একটি গ্রহণযোগ্য নির্বাচন, একটি অংশীদারমূলক নির্বাচনের ব্যাপারেও তারা তাদের যে মন্তব্য, সেই মন্তব্য তারা অবশ্যই করেছেন এবং কমিটমেন্ট করেছেন এবং একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আমরা গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এই কথা আমরা যদি কোথাও হয় আমরা এই কথা বলবো। সরকারের নির্দেশে সব অপকর্ম, এ কারণে সরকারের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত বলেও মনে করেন বিএনপি মহাসচিব। মন্ত্রীরা তারা বলতে পারেন যে নিষেধাজ্ঞা উঠে যাবে, এই কথা তো তারা বলেননি। আমরা কিন্তু নিষেধাজ্ঞার ব্যাপারটাতে খুব আনন্দিত নই। আমরা বারবার করে আপনাদের বলেছি যে এই নিষেধাজ্ঞা মানেই হচ্ছে এটা আমাদের জন্য লজ্জা দেওয়া, বাংলাদেশের জন্য একটা লজ্জা বলে আমাদের একটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা এসছে এবং এটা এসেছে সরকারের নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের উপরে, সরকারের নির্দেশে আপনার এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে, অতীতে র্যাবের যে ঘটনা ঘটেছে। এদিকে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে দলটি। নয়াপল্টনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, বিনামূল্যে শিক্ষা উপকরণ ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল প্রধানমন্ত্রীর একটা সংবাদ সম্মেলন হয়েছে। খুব গতানুগতিক ধরনের কথা বলাই যায়, তারপরও কিছু ব্যাপার নিয়ে একটু কথা বলা দরকার বলে আমার মনে হয় এবং এটা সম্পর্কে আমার যেটা দেখলাম, আমি খুব মন দিয়ে পুরো সংবাদ সম্মেলনটা দেখেছি, শুনেছি, বোঝার চেষ্টা করেছি, কৌতুকগুলো সরিয়ে রেখে। কৌতুক মানে কতগুলো তথাকথিত সাংবাদিক যায় এবং তারা প্রশ্নের নামে যা যা করে। যাই হোক, এই সংবাদ সম্মেলনে কিন্তু আমার কাছে অ্যালার্মিং একটা ব্যাপার আছে বলে মনে হলো। প্রধানমন্ত্রী রিজার্ভকে আগের জায়গায় নামিয়ে দিয়ে যাওয়ার কথা বলছেন। একটু ভাবার ব্যাপার আছে তো বটেই এবং এটা একটা অ্যালার্মিং জায়গা, কেন আমি পরের দিকে আসবো। এছাড়াও আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করা দরকার বলে মনে করি। তিনি কিছু ভুল তথ্য দিয়েছেন, দেন অনেক সময় এই সরকার প্রোপাগান্ডায় বিশেষ করে কিন্তু অবিশ্বাস্য রকম ভুল তথ্য দিয়েছেন। সো ওগুলো নিয়ে কিছু কথা বলা দরকার আছে, আমি আগে সেগুলো নিয়ে একটু কথা বলি, তারপর খুব সিগনিফিক্যান্ট কিছু আমি র্যাদার পলিটিক্যাল ইমপ্লিকেশন এবং উনি কি বলেছেন সেটা তো বটেই, তার সাথে উনি কীভাবে বলেছেন, কি ভাষা ব্যবহার করেছেন, শব্দের ভাষা, শরীরী ভাষা, সেই ব্যাপারগুলো একটু খেয়াল রাখা দরকার হবে, খুব জরুরি। এবং ওনার এই সংবাদ সম্মেলনকে আমরা ব্রিটেনে উনি একটা বক্তৃতা করেছেন, সেখানে যা যা বলেছেন সেটার সাথে যদি রিলেট করি আমরা এক ধরনের ধারণা পাবো তার মনোজগৎ সম্পর্কে। আমি বলছি না এটা নিশ্চিত কিছু, কিন্তু আমরা সেটা বুঝতে চেষ্টা করতে পারি। চলো শুরু করি। কিন্তু ওই যে বলছি যে খুবই অ্যালার্মিং একটা ব্যাপার রিজার্ভ তার ইঙ্গিতটায় আমার কাছে মনে হয়েছে এবং তার মধ্যে আরেকটা ইঙ্গিত আছে যে সরকার থাকছে না, এই ধরনের কোনো ইঙ্গিত আমরা তার কথা থেকে পেতে পারি।
রিজার্ভ নিয়ে উনি কথা বলছিলেন। ভুল তথ্য নিয়ে খুব দ্রুত কয়েকটা কথা বলে, এগুলো নিয়ে আসলে এত পরিশ্রম করে এত দেখানোর কিছু নাই। এই সরকার জাস্ট কতগুলো মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে ক্ষমতা ধরে রেখে বসে আছে। সেগুলো যেমন ধরুন উনি বলছেন পৃথিবীতে এখন অনেক বেশি দাম, ব্রিটেনে টমেটো কেনা, মাছ কেনা, গমের দাম এখন কত সংখ্যা বলছেন, সেগুলো পড়ারও কোনো আগ্রহ দেখি না, কারণ আমরা এর মধ্যে জানি পৃথিবী ওই জায়গা থেকে সরে এসছে বেশ কিছুদিন হলো। গত 2 বছরের মধ্যে FAO জাতিসংঘের যে খাদ্য বিষয়ক সংস্থা, তারা স্পষ্টভাবে বলেছে গত 2 বছরে এই মুহূর্তে সবচেয়ে কম খাদ্যদ্রব্যের মূল্য আছে। উনি এটা বলেছেন এবং আমাদের যাবতীয় সংকটকে ওটার সাথে জড়িত করে দেওয়ার চেষ্টা। রিজার্ভ নিয়ে, যেহেতু রিজার্ভ খুব আলোচনার বিষয়, কেউ একজন প্রশ্ন করেছিল, সেই প্রসঙ্গে উনি বলছেন, একটু পড়ি। 2009 সালে যখন সরকার গঠন করি তার আগে তো অনেক আতেল ক্ষমতায় ছিল, জ্ঞানীগুণীরা ছিল। রিজার্ভ কত ছিল তখন? 1 বিলিয়নও ছিল না, মানে 9 সালে 1 বিলিয়নও ছিল না, 0.77 মিলিয়ন ছিল। প্রথম আলো লিখেছে, এটা বিলিয়ন সম্ভবত হবে। আমি যখন 96 সালে সরকার গঠন করি, রিজার্ভ কত ছিল? বোধহয় 2.5 মিলিয়ন, নট বিলিয়ন। ইভেন বিলিয়নের ধারে কাছেও নেই, যেটুকু বেড়েছে আমাদের সরকারের সময় করেছি। অবিশ্বাস্য কথা। তাই মনে হলো যে দুটো কথা একটু বলে রাখি। একটা পোর্টাল নিউজ বাংলা চমৎকার একটা রিপোর্ট করেছিল, এটা নিয়ে খুঁজে পেলাম, ওটা একটু পড়ি। মানে $2.5 মিলিয়ন নাকি 96 সালে ছিল। মানে 2.5 মিলিয়ন অঙ্কটা আমরা একটু যদি খেয়াল করি, মানে আওয়ামী লীগের থানা পর্যায়ে টাউট বাটপার যারা আছে, আওয়ামী লীগ গিরি করে, তাদের কাছে $2.5 মিলিয়ন সমপরিমাণ টাকা এখন পাওয়া যায়, মানে ইজিলি পাওয়া যায়। মানে $1 মিলিয়ন এখন 11 কোটি টাকার মতো। $2.5 মিলিয়ন মানে হচ্ছে প্রায় 30 কোটি টাকা। মানে বাংলাদেশের রিজার্ভে 30 কোটি টাকা ছিল 96 সালে। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর দাবি। আমরা একটু পড়ি। 3 বিলিয়ন মানুষের রিজার্ভের কথা বলা হচ্ছে। $3 বিলিয়ন অতিক্রম করে 94-95 অর্থ বছর শেষে, 95-96 অর্থ বছর শেষে তা কমে $2.3 বিলিয়ন নেমে আসে। তার মানে 96 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে $2.3 বিলিয়ন ছিল। 96-97 অর্থ বছরে তা আরো কমে, তার মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো $1.71 বিলিয়ন নেমে আসে। এরপর 97-98 থেকে 99-2000 পর্যন্ত রিজার্ভ 1.5 থেকে 2 বিলিয়নের মধ্যে ওঠানামা করে। আওয়ামী লীগের এন্টায়ার সময়ে বিএনপি যে রিজার্ভ রেখে গিয়েছিল তার চাইতে কমের মধ্যেই ছিল 96 সরকার। 2000-2001 অর্থ বছরের রিজার্ভ কমে $1 বিলিয়নের কাছাকাছি নেমে আসে আওয়ামী লীগ সরকার। ওই অর্থ বছরের শেষে রিজার্ভ $1.3 বিলিয়ন থাকলে অর্থ বছরের মাঝামাঝি সময় তা $1.1 বিলিয়ন নেমে গিয়েছিল। তখনই আকুর বিল পুরোটা পরিশোধ না করে অর্ধেক করা হয়েছিল। আমরা আকুর কথা জানি না, ওই যে 9টা দেশের বিল। বাংলাদেশের ইতিহাসে এই একবারে আকুর বিল অর্ধেক পরিশোধ করা হয়েছে, সেটা আওয়ামী লীগের আগের সরকারের সময়। অথচ প্রধানমন্ত্রী দাবি করছেন এটা 2.5 মিলিয়ন, ফর গডস সেক। তারপরে আর অনেক ডেটা আছে। এরপর উনি যেটা বলছেন, 9-10 অর্থ বছরে $10 বিলিয়ন ছাড়ায়। উনি বলছেন উনি যখন ক্ষমতা নেন তখন রিজার্ভ $0.77 বিলিয়ন ছিল না, এটা $10 বিলিয়ন ছিল যখন ক্ষমতা নিতে চায়। আর খুব বেশি কিছু বলার দরকার আছে বলে আমি মনে করি না। আমি সরাসরি বারবার বলছি, পলিটিক্যাল ব্যাপারগুলো এবং ওনার এই যে ভাষায় যে ঢঙে উনি কথা বলছেন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং ধরুন উনি বলছেন রাস্তায় ঘেউ ঘেউ করলে বিদেশি বিরোধী দল হিসেবে ধরে না। ল্যাঙ্গুয়েজটা আমি বারবার বলছি, কি ভাষা উনি ব্যবহার করছে, রাস্তায় ঘেউ ঘেউ। এবং ঘেউ ঘেউ কারা করে, কি করে, তার মানে বিরোধীদেরকে উনি আসলে কি বলতে চেয়েছেন আমরা বুঝতে পারি। এতে বিরোধী দলের কোনো সমস্যা নেই, কিন্তু ওনার ভেতরের এক ধরনের পারসেপশন, তার ভেতরের চিন্তা সম্পর্কে এক ধরনের পারসেপশন পাই। আপনি খেয়াল করুন, যেটা হয় আর কি, মানে জাতীয় পার্টি নামে যে দলটা বিরোধী খেলা খেলে সরকারের সাথে, বিরোধী দল বলতে উনি যদি ওটাকেই বুঝে থাকেন, বুঝতে পারেন আসলে দীর্ঘদিন বিরোধী দল বলতে তাদেরকে চেনেন। সুতরাং বাইরে কেউ যখন, হ্যাঁ আমরা চেঁচাচ্ছি, আসলে ভীষণ রকমভাবে আমরা চেষ্টা করছি আমাদের চেঁচানোটা জনগণের কানে পৌঁছুক এবং একটা গণতান্ত্রিক পুনরুদ্ধারের যে লড়াই সেটা যাতে বেগবান হয় সেই চেষ্টা করছি। ভাবতে পারি, কিন্তু এই ভাষাটা মাথায় রাখি, আমরা পরে আরো কতগুলো জিনিসের সাথে মেলাবো। আচ্ছা, উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটায় বলছি, পরে আসবো, সবার শেষের দিকে আসবো। যেমন ধরুন আমেরিকান অ্যাম্বাসেডর যে তার নিরাপত্তাহীনতার কথা বলছেন, সেটা নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয় তখন উনি বেশ রিয়াক্ট করেছেন। এই রিয়াক্ট করাগুলো ভাইটাল। এবং করতে গিয়ে উনি এমন একটা কথা বলেছেন যেটা ভয়ঙ্কর, মানে স্ট্র্যাটেজিকলিও ভুল আমি বলবো। উনি বলছেন একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার উপর স্যাংশন দেবে, আরেকদিকে আবার তাদের কাছে থেকে নিরাপত্তা চাইবে। এটা আবার কেমন কথা? তার মানে কি এটা যে স্যাংশন দেওয়ার কারণেই নিরাপত্তা, একটা এক্সট্রা নিরাপত্তা ব্যবস্থা ছিল আমেরিকা সহ কয়েকটা দেশের, হলি আর্টিজানের পর প্রধানমন্ত্রী নিজে এটা বলেছেন, ওটা সরিয়ে নেওয়া হয়। এখন আমরা প্রশ্ন করি, আমেরিকান অ্যাম্বাসেডর কি দেশের নিরাপত্তাহীনতায় পড়েন নাই? তথাকথিত মায়ের কান্না যে সংগঠনটা আছে, উনি গিয়েছেন মায়ের ডাকের সাথে দেখা করতে, ওখানে মায়ের কান্না তার সাথে তাকে ঘিরে ধরেছিল, উনি অত্যন্ত ইনসিকিউর ফিল করেছেন। ওটা সরিয়ে ফেললেন কেন?
এবং ইন্টারেস্টিংলি সেই ঘটনাটা ঘটেছিল ভিসা নীতি সরকারকে জানানোর পর। আমি যদি মনে করতে পারি এটা 14 মে সরকার স্টেপ নিয়েছিল। ভিসা নীতি আমরা প্রথম জানি 24 মে, কিন্তু ওই চিঠিতে লেখা আছে সরকারকে ভিসা নীতির কথা জানানো হয়েছে 3 মে। তার মানে সরকার রিটালিয়েট করেছে এবং এখনো পাল্টা। তার মানে ব্যাপারটা এই মেসেজ দেওয়া হচ্ছে তাদের নিরাপত্তা প্রচুর নিশ্চিত না করার পেছনে এই ক্ষুব্ধতা কাজ করছে যে তুমি স্যাংশন দিয়েছো, কেন তুমি এখন এটা চাও। বারবার বলছি টোনগুলো খেয়াল করি আমরা, এটা ইম্পর্টেন্ট। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, সেটাই আসছে। আর ওই যে বললাম যে রিজার্ভ নিয়ে তার বক্তব্যটা, একটা জায়গায় উনি বলছেন নির্বাচন নিয়ে কেন এত মাথা ব্যথা। নির্বাচনের বিদেশে আদর্শ প্রসঙ্গে বলেন আজ দেশে যতটুকু অর্থনৈতিক উন্নতি হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে হয়েছে। তাহলে আজকে কেন এই প্রশ্ন উঠছে তা আমার জিজ্ঞাসা। হঠাৎ একটা দেশে নিয়ে নির্বাচন নিয়ে কেন এত আগ্রহ? এর পেছনে কি এদেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে তা দেখেই হচ্ছে? দেশটা যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তখন কেন নির্বাচন নিয়ে এত মাথা ব্যথা? সন্দেহ হয় রে বলেছেন, কেউ কেউ এটাকে হেডলাইন করেছে বিভিন্ন জায়গায়। এখন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ এই কাজটা চেষ্টা করেছে। অনেকবার বলেছি সরকার এই যে এই অক্টোবর মাসে 3rd টার্মিনাল, কয়েকদিন আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আরও কি যেন সব উদ্বোধন করবে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আপনি মানে জ্বালানি রিসিভ করেছেন, আমাদের ইগনিশনও হয় নাই, এটা আরো বহু পরের ব্যাপার। আমরা এখনো সেসব থেকে বহুত রিসিভ করেছেন, এটা নিয়েই আপনি একটা দেখালেন আপনি উন্নত হচ্ছে, উন্নয়ন হচ্ছে। সো সরকার চেষ্টা করেছে উন্নয়নকে বাংলাদেশে তার ক্ষমতায় থাকার লেজিটিমেসি হিসেবে দেখানোর জন্য। মাথা পিছু আয় কত হয়েছে এবং সেটার জন্য কি কি কারসাজি করেছে আমি বলেছি, ডিটেইল বলেছি। আপনাদের মনে আছে যারা হয়তো আমাকে নিয়মিত শোনেন, কতগুলো ফ্যাব্রিকেটেড ডেটা দিয়ে আমাদের দারিদ্র এত কমে গেছে উনি এখানেও বলেছেন। মিথ্যে তথ্য এগুলো সব, বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের কোনো তথ্যই আপনার বিশ্বাস করার কোনো কারণ নাই। সব একটা স্বৈরাচারী সিস্টেমে যখন বিচার বিভাগের মতো প্রতিষ্ঠান সরকারের কবজায় যায় আর সরকারের অধীনে থাকা একটা পরিসংখ্যান ব্যুরো কি হবে না হবে এগুলো আমরা খুব ভালো বুঝতে পারি। কিন্তু সরকার এই বয়ানটা চালানোর চেষ্টা করছে। মজার ব্যাপার হচ্ছে, আমি আগেও বলেছি, এই কয়েকটা ইনফ্রাস্ট্রাকচার বানালে আর মাথা কিছু আয় হলেই এটাকে উন্নয়ন বলে না। বহুদিন হয়ে গেছে পৃথিবীতে, বহু বছর হয়ে গেছে, কিন্তু এটা দিয়েই চেষ্টা করেছেন। এবং প্রথমত আরেকটা কথা বলেছেন, এটাও একটু যোগ করে রাখি। প্রায় বলছেন আওয়ামী লীগের লোকজন আমার সাথে টকশোতে বসে বলছেন যে 2008 সালের যে নির্বাচন হলো তত্ত্বাবধায়ক বিএনপি কয়টা সিট পেয়েছে? প্রধানমন্ত্রী বলছেন 29টা, এরপর বাই ইলেকশনে একটা পেয়েছে 30টা। তার মানে একটা ফেয়ার ইলেকশনে বিএনপির 20 দলীয় জোটের ভীষণ খারাপ অবস্থা হয়। আমরা পাল্টা একটা প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে এরকম, তো তত্ত্বাবধায়কের অধীনে বিএনপির ভরাডুবি হয়, আপনারা আবারও তত্ত্বাবধায়ক আপনাদের মতো করে যেসব ত্রুটি ছিল ঠিকঠাক করে দেন না কেন? আমরা বুঝি। তার চাইতে জরুরি কথা, একটা নির্বাচনে কেউ যদি ডিজাস্টারাস ফল করে, এটা কি নিশ্চিত যে ভবিষ্যতে সে তাই করে? যদি তাই হয়, বাংলাদেশের নির্বাচনের তো দরকার নেই। আপনি বলেন যে 8 সালে যেহেতু আমরা এত ব্রুট মেজরিটি পাইছি, আমাদের হয়ে গেছে, ভবিষ্যতে নির্বাচনের দরকার নেই, মানে মানুষ আমাকে ওই সময় ভয় ভোট দিয়েছে মানে ফরএভার দিয়ে যাবে, এই তো ন্যারেটিভ তাদের। বা পাল্টা আমি এই কথাটাও বলতে চাই, বহু সময় বলেছি আমি, মানে টকশোতে আওয়ামী লীগের লোকজনকে একই কথা বলেছি, খুব সোজা সাপটা কথা। নির্বাচনে তো মাথা ব্যথা করে, নির্বাচনে মাথা ব্যথা হবে। শ্রেষ্ঠতম শাসনও যদি আপনি করেন, শ্রেষ্ঠতম সুশাসনও যদি আমাদেরকে উপহার দেন, উন্নয়ন বলতে আমরা জনগণের জীবনের যা যা বুঝি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা, সব এখন উন্নয়নের অংশ। সব দেওয়ার পরও আমি আপনাকে ভোট না দিতে পারি, আমি নির্বাচনটা ফেয়ার চাইতে পারি। আর আপনি যদি মনে করেন ঘাট ধরে আপনি যা করছেন সেটাই জেনুইন, তো আপনারা আওয়ামী লীগ বাংলাদেশকে একদলীয় শাসন করে ফেলেন। চতুর্থ সংশোধনীতে হয়েছিল, অন্যদের সততা ছিল, অ্যাটলিস্ট আমরা ওই নিয়মটা পালন নাও করতে পারি, ওনাদের সততা ছিল যে না আমি বাংলাদেশকে একদল বানিয়ে ফেলো। একদলের দেশ তো পৃথিবীতে আছে খুব কাছাকাছি। আমি প্রায় এক্সাম্পলটা দিই, চায়নাকে সরিয়ে রাখি, ভিয়েতনাম স্বাধীন হয়েছে, স্বাধীন এই অর্থে আর কি অখণ্ড ভিয়েতনাম, এটা তো ভাগ হয়ে গিয়েছিল আমেরিকার সাথে যুদ্ধ টুদ্ধ শেষে 75 সালে একটা স্টেট হিসেবে, তার মানে আমাদের পরে সেই ভিয়েতনাম নানান বিচারে তো আমাদের চাইতে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে গেছে। সো আপনি ওই মডেল নেন, বানিয়ে ফেলেন। কিন্তু যতদিন বাংলাদেশকে গণতান্ত্রিক ফেলে ততদিন আসলে আমাদের নির্বাচন নিয়ে মাথা ব্যথা থাকবে, হবেই। এবং তথাকথিত এই উন্নয়ন নিয়ে আসলে খুব সিরিয়াস আলোচনা করার মানসিকতা আজকে এই দীর্ঘদিন এগুলো নিয়ে লিখেছি, বলেছি উন্নয়ন বলতে কি বোঝায়, তাদের উন্নয়নের কোথায় কোথায় কি আছে এবং কেন হয়েছে। আমরা এখন মাসুল দিচ্ছি তো ডলার টলার সহ নানান কিছু দিয়ে। তত্ত্বাবধায়ক নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা। তত্ত্বাবধায়ক নিয়ে বিদেশে কেউ কথা বলে নাই, কারোর সঙ্গে কথা হয়নি, যুক্তরাষ্ট্র ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের মনে আছে বা খেয়াল করেছেন নিশ্চয়ই, ফারজানা রূপা 71 টিভির সাংবাদিক, মানে বোঝেন তিনি কে, তার চোখ বন্ধ করে আপনি ধরে নিতে পারেন। প্রশ্নটা তিনি করেছিলেন এবং তিনি জিজ্ঞেস করছেন ক্যাটাগরিক্যালি জ্যাক সুলিভানের সাথে প্রধানমন্ত্রী জ্যাক সুলিভান নিয়ে আমি একটা ভিডিও করেছি, বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা, তার সাথে বৈঠকে কি তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ এসছে? মানে আমার কাছে এই প্রশ্নটাই অদ্ভুত লেগেছে। যদি এর আগে জ্যাক সুলিভানের সাথে কি কথা হয়েছে এই ধরনের প্রশ্ন ওনাকে করা হয়েছে, কিন্তু উনি ওগুলো জবাব দেননি, উনি অন্যদিকে চলে গিয়েছিলেন। আমি দেখলাম উনি এরপর বললেন যে না, কেউ তত্ত্বাবধায়ক বলেনি, খুব প্লেন একটা বাক্যে একটু ফাম্বল করছেন। কিন্তু এই প্রশ্নটা ফারজানার উপর কেন করছেন? কেন তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটা উনি সামনে আনছেন? এই কারণে আমার খুব মনে হয় এইরকম একটা ঘটনা আসলে সেটাই ঘটে। সরকার থেকে ধামাচাপা দিতে চেয়েছি এবং এখন তত্ত্বাবধায়কের কথা এবং প্রধানমন্ত্রীর মুখ থেকে এটাকে না করিয়ে নেওয়ার একটা চেষ্টা। তার মানে হচ্ছে
ঘটেছে কি? ওনারা কি ভয় পাচ্ছেন যে জেক সুলিভান এরকম একটা কথা বা তার দিক থেকে বা আমেরিকার দিক থেকে বেরিয়ে যেতে পারে আগে ভাগে, তাই তারা এরকম একটা কথা বলিয়ে রাখছেন? আমি উড়িয়ে দেই না। সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটা সেটা বলি, এটা হেডলাইন অনেক জায়গায় দেখছেন, বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। একটা দেশে মানে কাদের সামনে কথা বলছেন? নাগরিকদের সামনে। মানে নাগরিক মানে আমরা কাগজে কলমে নাগরিক, কিন্তু উনি যেভাবে এই কথাটা বলেছেন আমি একটু পড়ি, মানে এটা ওনাকেও দোষ দেওয়ার কিছু নাই। আপনাকে আমাকে, যারা আমরা নিজেদেরকে ভীষণ গণতান্ত্রিক মনে করি, আমাদেরকে যদি এরকম একটা চেয়ারে বসানো হয় এবং আমাদেরকে কোনো রকম চেক অ্যান্ড ব্যালেন্স ছাড়া ক্ষমতাকে যাতা করতে দেওয়া হয়, আপনি আমিও তাই হব। আসলে এটা অবধারিত, এটা একেবারেই অবধারিত। এটা শেখ হাসিনা, এটা খালেদা জিয়া, এটা তারেক রহমান, এটা জাহিদুর রহমানও যদি কোনোদিন ওই জায়গায় বসে, রেজাল্ট ইন ফ্যাক্ট ইজ দ্য সেম। কি বলছেন আমরা একটু খেয়াল করি। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো, ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব, তারপর দেখি কে সাহস পায় নিতে ক্ষমতা। এই বাক্যটা খেয়াল করেন, আমি আবার আসবো এই জায়গায়। তিনি আরো বলেন, সব গুছিয়ে দেওয়ার পর এখন ইলেকশনের কথা, ভোটের কথা, অর্থনীতির কথা, পাকা পাকা কথা শুনতে হয়, আমি তো শুনতে রাজি না। তারপর একটা জায়গায় বলছেন ওনার টিপিক্যালি ওনার ফ্যামিলি হারানোর কথা। আমি প্রায় বলি এটা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা, ট্রু, কিন্তু সব সংকটের সাথে এই জিনিসটা রেলেভেন্ট আমার কাছে অন্তত মনে হয় না। তারপর বলছেন রিজার্ভ নিয়ে অনেক কথা বলে, বিদ্যুৎ নিয়ে বলছেন যখন সরকার গঠন করেছিলাম তখন যত ছিল ওইখানে এনে রেখে দিয়ে আবার ইলেকশন করব, পরে আবার বাড়াবো, এটা রিজার্ভ নিয়ে বলছে। পরে বিদ্যুৎ শতভাগ কমে 28 ভাগে নিয়ে আসবো, সবাই একটু টের পাক যে কি অবস্থা ছিল। আমরা তো ভুলে যাই, বিদ্যুৎ মন্ত্রীকে বলেছিলাম প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয়, তাহলে মানুষের মনে থাকবে যে লোডশেডিং আছে। পয়সা দিয়ে তেল কিনে জেনারেটর চালাতে হবে, তখন আবার আক্কেলটা ঠিক হবে যে এই অবস্থা তো ছিল, এখন তো আমরা করে দিচ্ছি, ভর্তুকি দিচ্ছি। কেন আমি ভর্তুকি দেব? কেন আমি ভর্তুকি দেব? ভর্তুকি প্রধানমন্ত্রী দেন? এই যে মাইন্ডসেট, ওনার ব্যক্তিগত টাকা ভর্তুকি হয়। প্রথম কথা হচ্ছে ভর্তুকি কেন দিতে হয়? বহুদিন জ্বালানি নিয়ে কথা বলেছে, জাস্ট কতগুলো অলিগারকে লুটপাটের জন্য। ক্লিয়ার? যেভাবে বিদ্যুতের পুরো স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, বিদ্যুৎ এই দাম হবারই কথা ছিল, শুধুমাত্র কিছু লোক লুটপাট করেছে বলেই বিদ্যুতের আজকে ওই দাম হয়েছে এবং ভর্তুকির প্রশ্ন এসছে। এবং আমাদের রিজার্ভ ট্রেজার যে 12টা বাজাচ্ছে, আমাদের যে লোন এই পর্যায়ে গেছে, তার প্রধান কারণগুলোর একটা হচ্ছে এই কুইক রেন্টাল এবং ব্যক্তিগত পাওয়ার প্ল্যান্ট, যেগুলো আইপিপি বলে। তো ওটার জন্য ভর্তুকি দিচ্ছেন। আর ভর্তুকি কার টাকা দিচ্ছেন? আপনার আমার টাকা। তো হয় আপনি ব্যাংক থেকে, যদি শর্ট পড়ে যায় বাজেটে, হয় ব্যাংক থেকে আপনি ওটা নেন, অথবা টাকা ছাপিয়ে নেন। দিনের শেষে প্রত্যেকটা আমার মাথার উপরে প্রতিদিন নতুন করে ঋণ যুক্ত হয়, টাকা ছাপালে নতুন করে আমার এখানে বাজারে ইনফ্লেশন তৈরি হয়। অথবা যদি আপনি করের টাকায় ভর্তুকি দেন, সেই টাকা তো ধরুন কথার কথা আপনি 100 টাকা কোথাও ভর্তুকি দিলেন অন্যায়ভাবে, সেই ভর্তুকি দিয়ে তো 100 টাকা দিয়ে অন্য কিছু করতে পারতাম আমরা। এই যে আজকে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হলো, আমাদের শিক্ষায়, স্বাস্থ্যে, সামাজিক নিরাপত্তাকে সেই টাকাটা ব্যয় করা যেতে পারতো না? পারতো। ওগুলো আমাদের টাকা, আমাদের নামে নেওয়া লোন, আমাদের দেয়া ট্যাক্সের টাকা। ভর্তুকি অত্যন্ত লুটপাটের মডেলের কারণে এই ভর্তুকিগুলো হয় এবং আমরা মাসুল দিই। কিন্তু যে জায়গাটা আমি বলছিলাম, অনেক দেরি হয়ে গেল, লম্বা হয়ে গেছে ভিডিওটা। ইলেকশনের পরে আমি যেটা আমার পড়ি, আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো, ইলেকশনের পরে যদি আসতে পারে আবার করব, তারপর দেখি কে সাহস পায় নিতে ক্ষমতা। মানে উনি রিজার্ভ সম্পর্কে বলছেন এই রকম কথা। রিজার্ভ নিয়ে আরেক জায়গায় পরের দিকে বলছেন রিজার্ভ নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, যদি এত বেশি কথা হয়, যখন সরকার গঠন করেছিলাম তখন যত ছিল ওইখানে এনে রেখে আবার ইলেকশন করব। প্রধানমন্ত্রীর ভাষ্য মতো এটা হচ্ছে $0.77 বিলিয়ন, $1 বিলিয়ন নিচে, মানে উনি এই জায়গায় নিয়ে আসবেন, এই ধরনের একটা কথা বলছেন। আমি জানি না এর মধ্যেই কি একটা ইঙ্গিত আছে যে প্রধানমন্ত্রী ক্ষমতা হারানোর কথাও ভাবছেন, ক্ষমতা চলে যেতে পারে এরকম মনে করছেন, এবং সেই ক্ষেত্রে রিজার্ভটাকে ওই জায়গায় নিয়ে আসে, তারপরে দেখে কে সাহস পায় নিতে ক্ষমতাটা। প্রধানমন্ত্রী নিজে বলছেন, তার মানে রিজার্ভ এমন জায়গায় চলে যাবে কেউ ক্ষমতা নিতেও ভয় পাবে যে আমি তো আসলে এরকম দেউলিয়া একটা দেশ চালাতে পারবো না। বাংলাদেশকে কিন্তু টেকনিক্যালি খুব সহজে দেউলিয়া করে দেওয়া যায়, আপনাদেরকে আমি বলতে পারি, আমি বলেছি আগেও। সফর যে পরিমাণ দায় আমাদের তৈরি হয়েছে, যেগুলো বিভিন্ন রকম ঋণ, তারপরে বিভিন্ন কোম্পানির কাছে বকেয়া, সব যদি আপনি যোগ করেন বাংলাদেশের এই মুহূর্তে যে রিজার্ভ $17 বিলিয়ন, আপনি দেখবেন এটা $2, $4, $5 বিলিয়ন থাকবে না। সব আপনি চাইলে তো সব পরিশোধ করে দিতে পারেন, ফলে যেটা দাঁড়াবে আপনার রিজার্ভটা ওই জায়গায় চলে যাবে। কেমন মানে প্রধানমন্ত্রীর এই বক্তব্যটাকে আমরা যদি একটু মেলাই, একটা আশঙ্কা কি আমাদের হয়? শেষ করব, আমি আরেকটু বলতে চাইছিলাম, তারপর আমি একটু যোগ করি। ব্রিটেনে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, যে ধরনের ভাষা ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে, তাদের পারিবারিক জীবন সম্পর্কে, এবং সর্বোপরি তার অসুস্থতা নিয়ে যে ধরনের কথা বলেছেন, তার সাথে মাত্র 1-2 বছরের ছোট প্রধানমন্ত্রী, মৃত্যু নিয়ে যে ধরনের কটাক্ষ তিনি করেছেন, প্লাস এখানে বিরোধী থেকে শুরু করে যেভাবে উনি কথা বলছেন, আমি তার মধ্যে খুব অন্তর্গত একটা স্ট্রেস দেখি। আওয়ামী লীগের বিভিন্ন লোকজনের মধ্যে দেখি, তার মধ্যেও দেখছি। এবং সফার এই সাম্প্রতিক ঘটনা প্রবাহ মনে হয় আমার কাছে অন্তত তার জন্য সিচুয়েশনটা ভীষণ টাফ হয়ে গেছে, ভীষণ টাফ হয়ে গেছে।
প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।